নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা জানেন যে সম্প্রতি একের পর এক কলেজ ক্যাম্পাস থেকে, যেখানে ছেলে মেয়েদের পড়াশোনা করতে যাওয়ার কথা, অভিভাবকরা তাদের ঘরের ছেলে মেয়েদের যেখানে শিক্ষার জন্য পাঠান, সেই সমস্ত শিক্ষাঙ্গন থেকে একাধিক অনাচারের খবর পরপর এসে পৌঁছচ্ছে। কসবা ল কলেজের ঘটনা আপনারা জানেন, সেখানে কি ঘটেছে। আপনারা গড়িয়াহাটের যে কলেজ, সেখানকার খবরও পেয়েছেন যে মধ্যরাত অবধি ইউনিয়ন রুম খোলা রেখে সেখানে মদ্যপান এবং ডিজে চালিয়ে সাংস্কৃতিক মহোৎসব হয়েছে। আমাদের ভৈরব গাঙ্গুলি কলেজের কলেজ ফেস্টের যে ছবি সামনে এসেছে, নৃত্যপর ছাত্রনেতা মাথায় মদের বোতল সঙ্গে নিয়ে একজন বেলি ড্যান্সারের সঙ্গে, সেটা কলেজ ফেস্টে চলছে এবং জনসমক্ষে চলছে, কোথাও লুকিয়ে চুরিয়ে নয়। অন্য কোনো কলেজে আমাদের কাছে অভিযোগ এসে পৌঁছচ্ছে, ভিডিও ফুটেজ সমেত কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে 43 বছরের কোনো ছাত্রনেতা তার মাথার ম্যাসেজ করাচ্ছেন। এবং কোনো একটি সংবাদ চ্যানেল 24 ঘন্টার শুনলাম যে কসবা ল কলেজের মনোজিতের যে কীর্তিকলাপ, তার ভিডিও ফুটেজ সম্প্রচার করেছে এবং সেটাই এখন আলোচ্য হয়ে দাঁড়িয়েছে যে এটা কতটা নৈতিক, কতটা অনৈতিক। কিন্তু দেখুন, আমি আপনাদের একটা কথা বলবো যে মূল প্রশ্নটা কিন্তু এই বিভিন্ন যে টিআরপির জন্য দৌড় এবং তার আনুষঙ্গিক প্রচারের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এই, ক্যাম্পাস যে হোটেলের বারে পরিণত হলো, ক্যাম্পাস যে ম্যাসেজ পার্লারে বদলে গেল, ক্যাম্পাসে একজন তরুণী ডাক্তার তিনি নির্মমভাবে ধর্ষিতা এবং খুন হলেন, ক্যাম্পাসে গণধর্ষণের মতো ঘটনা ঘটল। এগুলোকে আলাদা আলাদা বিচ্ছিন্ন কোনো নিউজ আইটেম হিসেবে দেখবার কোনো বিষয় না। সংবাদ মাধ্যমের নিজস্ব সেলফ মনিটর সীমারেখা থাকা উচিত। আমি আইন আদালতের কথাটা বাদ দিলাম, কিন্তু সেটাও মূল আলোচ্য হতে পারে না। মূল আলোচ্য হওয়ার বিষয় দেখুন, আমার যেটা মনে হয়, কেন এমন হলো। আপনার আমার ঘরের ছেলে মেয়ে যদি ল কলেজ, ডাক্তারি পড়বার প্রতিষ্ঠান, সাধারণ কলেজ কোথাও যদি নিরাপদ না থাকে, ক্যাম্পাসের মধ্যেই যদি তাদের ব্যক্তিমর্যাদা এবং এমনকি জীবনের আশঙ্কা থাকে, তাহলে অনুগ্রহ করে একটু ভেবে দেখবেন যে আমরা এই রাজ্যে কোন ভয়ানক সময়ের মধ্যে প্রবেশ করেছি। শাসক দলের সর্বোচ্চ স্তরের সক্রিয় মদত ছাড়া, অনুমোদন ছাড়া নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের ক্যাম্পাসে একই ধরনের অন্যায় সংগঠিত হতে পারে না। আজকে যখন একটার পর একটা ঘটনা সামনে আসছে, প্যান্ডোরাস বক্স যখন খুলে গেছে, তখন শাসক দলের নেতা নেত্রীরা সাফাই দেওয়ার জন্য এগিয়ে এসে বলছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, দল ব্যবস্থা নেবে। আমি আবারও বলছি, এটা কোনো ব্যক্তি মানুষের স্খলনের প্রশ্ন নয়। ব্যক্তি মানুষের স্খলনের প্রশ্ন হলে বিষয়টাকে অন্যভাবে দেখা যেত। কিন্তু ঘটনা পরম্পরা থেকে এটা পরিষ্কার, এমনকি আমার শ্রোতাদের মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থকও থেকে থাকেন, আমি তাকেও অনুরোধ করব, এই রাজ্যের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে এটা ভেবে দেখুন যে বিচ্ছিন্ন ঘটনা হলে পারে, প্যান্ডোরাস বক্স খুলে যাওয়ার পর ধারাবাহিকভাবে এতগুলো ঘটনা সামনে আসতে পারত কিনা।
পরিষ্কার উত্তরটা হচ্ছে না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো ব্যক্তি মানুষের একক স্খলনের ঘটনা নয়, এটা একটা সংস্কৃতি, একটা প্রবণতা যেটাকে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রমোট করা হয়েছে। এবং এই প্রমোট করবার দায় যেহেতু প্রতিটি ক্ষেত্রে ব্যতিক্রমবিহীনভাবে অভিযোগের আঙুল শাসক দলের রাজনৈতিক মদতপুষ্ট এবং সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত এবং শাসক দলের প্রভাবশালীদের মাথায় থাকা ছাত্রনেতা বা 40 ঊর্ধ্ব ছাত্রনেতাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল, সেখানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাসক দলের সর্বোচ্চ স্তরের অনুমোদন ছাড়া অথবা তাদের নীরব প্রশ্রয় ছাড়া এই সংস্কৃতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে গড়ে উঠতে পারত না। বামফ্রন্ট জমানাতে কোথাও ক্যাম্পাসে এসএফআইয়ের দাদাগিরি ছিল না, কোথাও কোনো সন্ত্রাস ছিল না, এটা আমি একবারও বলবো না। কিন্তু এতৎসত্ত্বেও এটা পরিষ্কার যে সেই দাদাগিরির ব্যাপারটা রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেখানে সরাসরি কলেজের ছাত্রীরা আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, এই বিষয়টা অনুপস্থিত ছিল। এমনকি ঘোর বাম জমানাতেও কলকাতার বুকে এমন সময়ও গিয়েছে যেখানে অধিকাংশ কলেজে, আমি আবারও বলছি অধিকাংশ কলেজে, 3-4টি কলেজ ছাড়া বাকি সমস্ত কলেজে ছাত্র পরিষদ অথবা নকশালপন্থী ছাত্র সংগঠনের ইউনিয়ন ছিল। এরকম ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি যে 4টি মাত্র কলেজ, 3টি কলেজ, ওই জয়পুরিয়া, গুরুদাস কলেজ, অ্যান্ড্রুজ এবং সম্ভবত নেতাজি নগর ছাড়া আর কোথাও এসএফআইয়ের ইউনিয়ন নেই কলকাতার বুকে। প্রমিনেন্ট সমস্ত কলেজে বিরোধীরা দখলে, এরকম দিনও গিয়েছে। কিন্তু এখন এই যে ঘটনাটা ঘটছে, এখানে প্রথম কথা কোথাও কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই, অথচ হাইকোর্টের রায়ের মধ্যে দিয়ে প্রমাণিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়ন রুম খোলা ছিল, খোলা থাকছিল। সেখানে কারা রাজত্ব করছিল, তাদের বৈধতার উৎস কি? স্পষ্ট কোনো উত্তর নেই। এবং আজকে হাইকোর্টের নির্দেশের পরও যে জায়গাটা অস্পষ্ট, যে কলেজ ফেস্ট নামক বিষয়টা, ওই ভৈরব গাঙ্গুলি কলেজে যেটা ফুটেজ সামনে এসছে যে তৃণমূল ছাত্র কংগ্রেসের ছাত্রনেতা মাথায় মদের বোতল নিয়ে কোনো একজন বেলি ড্যান্সারের সঙ্গে নাচছেন, এদের টাকা কলেজ ফান্ড থেকে দেয়া হয়। এই টাকাটা যাদের হাতে তুলে দেওয়া হয় তাদের কারা, তারা সবাই জানে তারা তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ভালো কথা। কিন্তু তাদের হাতে যে কলেজের একটা সরকারি তহবিল থেকে, একটা অডিটেড ফান্ড থেকে টাকাটা দেয়া হচ্ছে, যাদের দেয়া হচ্ছে তারা টাকাটা পাওয়ার এবং খরচ করবার অধিকারী, এটা কোথায় ঠিক হয়েছে? আপনি যদি চেনা অধ্যক্ষ কলেজে থাকে প্রশ্ন করে দেখতে পারবেন যে তাদের বৈধতার ঠিক পরিষ্কার উৎসটা কোথায়, যে টাকাটা আমরা কলেজ ফান্ড থেকে দিলাম, পরিষ্কার কোনো উত্তর পাবেন না। এখন এই যে যাবতীয় অস্বচ্ছতা এবং দাদাগিরির জোরে, যেখানে কোনো একটা নামকাস্ত ছাত্র সংসদ নির্বাচন করতে হচ্ছে না 2017 থেকে, তার ফলে এই প্রতিটি কলেজের ক্ষমতার কেন্দ্রগুলো অসামাজিক রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে চলে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যেটা আপনার কাছেও এই প্রশ্নটা আসতে পারেন, তৃণমূলের শাসক কংগ্রেসের রাজনৈতিক বাধ্যবাধকতাটা কোথায়? আইএসআইয়ের একজন অধ্যাপক সম্প্রতি একটি দলিল প্রকাশ করেছেন, তাতে তিনি হিসেব করে দেখিয়েছেন যে এই গোটা রাজ্যটা থেকে তৃণমূল কংগ্রেস তোলা বাবদ কতশো কোটি টাকা প্রতি বছর তুলছে। এখন দেখুন, এটা কেবলমাত্র হেয়ারসে নেই, কারণ গরু পাচার কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, চাকরি সরাসরি বিক্রি হওয়ার কেলেঙ্কারি, খালি শিক্ষার চাকরি বিক্রি হয়েছে এটা ভাববেন না, ক্রমাগত সামনে আরও আসবে, মামলাগুলো পরপর এগোবে। একের পর এক কর্পোরেশন এবং নানা স্বশাসিত সংস্থার চাকরি বিক্রি হয়েছে। এই যে টাকাগুলো তোলার মেকানিজম, এই মেকানিজমটা চালানোর জন্য লোক লাগে। কার্যত তৃণমূল কংগ্রেসের যে চোখ বন্ধ করে থাকা অথবা অনুমোদন দেওয়ার মূল কারণ হচ্ছে এইটা,
তারা এটা বুঝে গেছিলেন যে আমাদের এই যে অসামাজিক উদ্বৃত্ত সংগ্রহ করবার জন্য যে যন্ত্রটা চালু রাখতে হবে, তার ফুট সোলজার তারা এই জায়গা থেকেই আসবে। এই সমস্ত ক্যাম্পাস কার্যত এই অসামাজিক উদ্বৃত্ত সংগ্রহের যে পাইপলাইন, তার যে প্রয়োজনীয় ম্যানিং করবার কাঠামো, শয়ে শয়ে কুন্তল শান্তনুর যে জোগাড় করা, তার ব্রিডিং গ্রাউন্ড হিসেবে কাজ করছে। এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। এবং দলের সর্বোচ্চ স্তরের নীরব অনুমোদন ছাড়া এই প্রক্রিয়া চালু থাকতে পারে না। এটা বুঝবার জন্য কোনো রকেট সায়েন্স টেকনোলজি বুঝবার মতো জ্ঞানের দরকার পড়ে না। একটু চোখ কান খোলা রাখলে এই কথাটা স্পষ্ট হবে। আর আমি যদি মনে করি যে বিধানসভায় আমার সংখ্যাগরিষ্ঠতা আছে, আমি প্রতি 5 বছর অন্তর ভোটে জেতার বিভিন্ন সমীকরণকে কাজে লাগিয়ে জিতে চলে আসতে পারবো, তার মানে আমার প্রতিটা কাজ বৈধ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বাস্তব তথ্য নয়। মানুষ একদিন না একদিন এই প্রতিটি অনাচার এবং পাপাচারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। আপনারা মনে রাখবেন যে প্রবল প্রতিপাদিত ইন্দিরা গান্ধী, তাকেও গণবিদ্রোহের মুখে পড়তে হয়েছিল। বামফ্রন্ট সরকারকে সরিয়ে আপনারা যে ফাঁকতালে ক্ষমতায় এসেছেন, তারও মূল কারণ ছিল গণরোষ। আপনাদের কোনো নির্বাচনী নির্দিষ্ট কৃতিত্বের রূপরেখার মাধ্যমে নয়। বামফ্রন্টের বিচ্যুতি, বামফ্রন্টের কিছু রাজনৈতিক ভুলের জন্য আপনারা ক্ষমতায় এসেছেন। সুতরাং সামগ্রিকভাবে কালের বিচারে 5 বছর বা 10 বছর বা 15 বছর ক্ষমতায় আপনি টিকে থাকতে পারেন, কিন্তু মনে রাখবেন যে ইতিহাস যখন তার হিসেব লিখবে, বাঁদিকে কিন্তু ডেবিট খাতে আপনাদের এই যাবতীয় কুকীর্তি সেগুলোও জমা হয়ে থাকছে। সুতরাং আমার যেটা বিশ্বাস, যে ব্যক্তি মানুষের এক্সপোজার, তার বিচলনের ফুটেজ বড় করে দেখিয়ে মূল যারা দায়ী, মূল যারা মাথা, তাদের অন্যায়কে আড়াল করাটাও কিন্তু সমান পাপ। আমাদের এই অনুষ্ঠানের, আমাদের এই বিকল্প চ্যানেলের যারা দর্শক, যারা সমর্থক, তাদের কাছে আমরা বলবো যে মানুষকে বলুন যে এই অসুখটা, তার মূলকে চিহ্নিত করতে। কারণ এর মূলটা হচ্ছে একটা অসুস্থ রাজনীতির সংক্রমণ। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।